40% ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের। প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা সহ নানা প্রস্তাব। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। অর্থনীতি এগিয়ে নিতে মৎস্য সম্পদকে কাজে লাগানোর তাগিদ। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যায় 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত। এবং ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। বিপুল উৎসাহে ফর্ম নিচ্ছেন প্রার্থীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। জাতীয় নির্বাচনে কোনো আসনে 40% নিচে ভোট পড়লে দিতে হবে পুনর্নির্বাচন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বন্ধ এবং না ভোট ফিরিয়ে আনার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা এবং সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করবে বলে প্রত্যাশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবিত অসংখ্য সুপারিশের মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংসদের উচ্চকক্ষের নির্বাচন। ইতোমধ্যে পুরনো আইনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তবে নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে ত্রুটিপূর্ণ বিবেচনায় আগের ইভিএম পদ্ধতি বাতিলে রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ইভিএম নিয়ে কারসাজি করা যেত, মতামতের ভিত্তিতে এটা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের ব্যাপারে ঐক্যমত্য ছিল না, তাই এটা ব্যবহার না করার আমরা সুপারিশ করেছি যে অন্তত 40% মানুষ যদি ভোট প্রদান না করে তাহলে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা এ ব্যাপারে প্রশ্ন থেকে যায়। তো আমরা 40% ন্যূনতম ভোটার হারের কথা আমরা সুপারিশ করেছি। গণপ্রদত্ত আদেশ আরপিও সংশোধন হয়েছে, তখন না ভোটের বিধান ছিল, কিন্তু এই না ভোটের বিধান বাতিল করা হয়েছে। তো আমরা মনে করি যে এটা আবার ফিরে আসা দরকার। এদিকে নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, তাই দলীয় ব্যক্তি হবেন রাষ্ট্রপতি। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা এবং একই ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো সম্মত হয়নি, তাই নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হবে সেটা আশা করা যায় না। এটা দলীয় ব্যক্তি হয়তো রাষ্ট্রপতি হবে। আমাদের প্রধানমন্ত্রীরা যে মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর, যে রাশন জাতদের থেকে বেশি ক্ষমতাধর, তো এর ক্ষমতায় লাগাম টানা দরকার। তা না হলে কিন্তু ক্ষমতার একটা বৈশিষ্ট্য হলো ক্ষমতা সেখানে ক্ষমতা কুক্ষিগত হয়, ক্ষমতার ব্যবহার হয়। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হবেন না, যদিও এ ব্যাপারে কিছু কিছু দল তাদের দ্বিমত প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ 2 মেয়াদ নির্ধারিত করার ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধানের ব্যাপারে একমত সবাই। এছাড়া সংসদে সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠনে কয়েকটি দল রাজি হলেও দ্বিমত রয়েছে বলে জানান বদিউল আলম মজুমদার। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার, সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন করার সেই প্রস্তাবের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতিতে নতুন মাত্রা আনতে সামুদ্রিক মৎস্য সম্পদকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সমুদ্র উপকূলীয় সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। সকালে চিনমতি সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এটা শুধু আমরা খাবো তা না, পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের এই মাছ খাবে। আমাদের সেই সম্পদ আছে, শুধু হাত বাড়িয়ে নেওয়া।
আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসি নিশ্চয়ই এ বিষয়ে ব্যবস্থা নেবে। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। যারা এই পদ্ধতিতে নির্বাচন দাবি করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আসন্ন ডাকসু নির্বাচনের সব মতের প্রতিনিধিত্ব থাকবে বলেও আশা জানান রিজভী। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সে সময়ের এসপি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনকে। তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে এ বিষয়ে ব্রিফ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। এদিকে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়। সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে একটি অভিযোগ এসেছে। সেটি হলো 2016 সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে কিছু ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়। তারা বিভিন্ন মাদ্রাসার ছাত্র অথবা ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবক কিশোর। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বক্তব্য কি, এ সম্পর্কে জানাবেন। হ্যালো, আচ্ছা, গাজীপুরে 2016 সালে অর্থাৎ গাজীপুরে বিভিন্ন জায়গা থেকে ইসলাম মতদর্শী 7 জনকে গ্রেফতার করে এনে গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি বাসভবনে রাখা হয়েছিল এবং পরবর্তীতে সেখানে 7 জনকে গুলি করে হত্যা করে, যেই হত্যা মানে সেই অপারেশনে যোগ দিয়েছিলেন সোয়াট সহ প্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেই মামলার একজন আসামি অর্থাৎ প্রত্যক্ষদর্শী, তিনি আজকে ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে সেই সময় যে এসবি প্রধান ছিলেন জাবেদ পাটোয়ারি সহ 5 জনকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং তাদেরকে বলা হয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। আমরা জানতে চেয়েছিলাম প্রসিকিউশন টিমের কাছে, তখন গাজী এহমেদ তামিম তিনি কিন্তু বলেন যে আসলে তাদেরকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে এবং আমরা জানতে চেয়েছি যে জাবেদ পাটোয়ারি ছাড়া আর 5 জন কে। তিনি আসলে বলছেন যে গ্রেফতারের স্বার্থে তাদের নাম বলতে চাচ্ছেন না। এছাড়া আরেকটি ঘটনা বলে যে শেখ হাসিনা মামলা এবং আসাদুজ্জামান খান কামালের মামলার যে সাক্ষ্য গ্রহণ চলছে সেখানে একজন সাক্ষী দিয়ে গেছেন এবং সাক্ষী দিয়ে যাওয়ার পর তিনি একজন কলেজের শিক্ষিকা ছিলেন, তাকে কিন্তু যাওয়ার পর তাকে নানা রকম হয়রানির শিকার হতে হয়েছে, তাকে নানা রকম তার নামে ব্যানার ফেস্টুন সহ নানা রকম হয়রানির শিকার হয়েছে এবং তিনি যেই কলেজের শিক্ষিকা ছিলেন সেখানেও তাকে তার শিক্ষকরা হ্যারাসমেন্ট করেছেন। সেই কারণে ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান তিনি ওই থানা অর্থাৎ বংশাল থানার একজন ওসিকে তিনি ডেকে এনেছেন এবং তার কাছে জানতে চেয়েছেন যে কি সমস্যা হয়েছে সে বিষয়টি জানার জন্য, এবং তিনি তা খুলে বলেছেন এবং সেখান থেকে বলা হয়েছে যারা এটা করছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আয়ত্তে আনতে হবে এবং
তারা যে দলেরই হোক না কেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া আজকে ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে সাক্ষী দিচ্ছেন 3 জন। এর মধ্যে প্রথম যিনি সাক্ষী দিয়েছেন তিনি সাভারে, আমরা জানি যে আশুলিয়ায় যে 6টি লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রথমে হত্যা করে এবং তারপরে পেট্রোল তেলে পুড়িয়ে দেওয়া হয়, তারই একজন বাবা, তার সেই শহীদের একজন বাবা আজকে কথা বলেছেন। তিনি তার ছেলের হত্যার বিচার চেয়েছেন এবং তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ওবায়দুল কাদের এবং তৎকালীন যারা ছিলেন ওই আইন শৃঙ্খলা বাহিনী সহ আবদুল্লাহ আল কাফি সহ সবাইকে এই আইনের শাস্তি দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন এবং তাদের বিচারের দাবি জানিয়েছেন। এবং তিনি বলেছেন একটা কথা, যে তার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবেই তাদের বিচারের দাবি করেছেন। এখন আরেকজন সাক্ষী দিচ্ছেন, তিনি হলেন আসহাব এই তাইমের ভাই, বড় ভাই। তিনি বর্ণনা দিচ্ছেন পুরো বিষয়টা, তার ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে সে বর্ণনা দিচ্ছেন। এবং আসলে একটা জিনিস বলে রাখি যে ট্রাইব্যুনালের প্রত্যেকটি মামলায় কিন্তু একটা জায়গায় তারা বলছেন যে যিনি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবাই কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল তাদের কিন্তু শাস্তি দাবি করছেন। এখন পর্যন্ত যারা সাক্ষী দিয়েছেন তারা কিন্তু একজনের নাম কমন বলছেন, আর বাকিরা নিজ নিজ এলাকার যারা এমপি ছিলেন, তৎকালীন কমিশনার ছিলেন, পুলিশের দায়িত্বে ছিলেন, তাদেরকে বলছেন। কিন্তু একটা জায়গায় সব সাক্ষী একটা কথাই বলছেন যে শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনতে হবে। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। 18 বছর আগে বরখাস্ত 328 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এছাড়া তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন, সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ। এর আগে গত 25 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। সাবেক সংসদ সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। 2024 সালের 5 আগস্ট থেকে পলাতক ছিলেন অপু। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ সহ 3টি মামলা রয়েছে। এছাড়া গত বছরের 4 আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি শফিকুল ইসলাম অপু। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। বিকেলে 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম দেওয়া হবে। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে 125 জন। এদের মধ্যে ভিপি পদে 19 জন, জিএস পদে 2 জন, এজিএস পদে 5 জন, সম্পাদকীয় পদে 44 জন এবং সদস্য পদে 55 জন আছেন। রবিবার ষষ্ঠ দিনে ডাকসুর জন্য 64 জন এবং হল সংসদের জন্য আরও 108 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এখনো বড় ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা মনোনয়ন নেননি। নির্বাচন কমিশনের ধারণা শেষ দিনে এই সংখ্যা 300 ছাড়াতে পারে। সবচেয়ে বড় যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেটির অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা 2020 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি এবং প্রশাসনিক সহায়তার যে কাজগুলো রয়েছে সেইগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে করে যাচ্ছি। 2020 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিযোগের ভিত্তিতে প্রায় 700+ শিক্ষার্থীদেরকে আমরা সহযোগিতা করেছি। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা, শেষ মুহূর্তে মনোনয়ন সংগ্রহের পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কি বড় সংগঠনের দলগুলো ফর্ম নিয়েছে কিনা এ ব্যাপারে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, এখানে সকাল থেকে কিন্তু ডাকসু নির্বাচনের আজকে শেষ দিনের মধ্যে এই মনোনয়নপত্র সংগ্রহ চলছে। আমরা দেখছি যে বড় দলগুলোর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সব ফর্ম নেওয়ার জন্য তারা এসছেন এবং ভেতরে ফর্ম সংগ্রহ করছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গেল শেষবার যখন ডাকসু নির্বাচন হয়েছিল তখন এখানে প্রায় 25টি পদ ছিল। এবার সেই পদ সংখ্যা 3টি বাড়িয়ে 28টি করা হয়েছে এবং এ পর্যন্ত আমরা সকাল থেকে এখন পর্যন্ত
30 জনের মতো ফর্ম সংগ্রহ করেছেন, এমনটি আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন আমাদেরকে জানিয়েছেন। ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে ফর্মগুলো নিয়ে কিন্তু তারা বের হচ্ছেন বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে। তবে এবারে আমরা এখানে পরিবেশ দেখে মনে হচ্ছে যে এবারে ডাকসু নির্বাচন কিন্তু জমজমাট হবে এবং স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা অনেক বেশি আমরা এ পর্যন্ত যা দেখতে পেয়েছি। এখনও বিএনপির পক্ষ থেকে ফর্ম সংগ্রহ করা হয়নি। বিএনপির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি চারটা নাগাদ তারা ফর্ম সংগ্রহ করতে আসবেন এবং এই নির্বাচন ঘিরে কিন্তু ছাত্র সংসদ এবং কৌতূহলী রয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা এবং এই নির্বাচনের মাধ্যমে এই যে আপনি দেখছেন যে আরও নেতাকর্মীরা আসছে, এটা সম্ভবত গণ অধিকার পরিষদের ছাত্ররা তারা এসছেন তাদের ফর্ম সংগ্রহ করার জন্য, এখন ভেতরে ঢুকছেন এবং 4টা পর্যন্ত এটি চলবে। এর পরবর্তীতে এই ছিল আমাদের কাছে সব শেষ আপডেট। এর পরের ঘন্টায় অন্য কোনো আপডেট থাকলে আমরা জানাতে পারবো। ঊর্ধ্বমূল্যের বাজারে টিসিবির পণ্য স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিলেও কেনাবেচা কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। একই ব্যক্তি একাধিকবার পণ্য নিচ্ছে এমন অভিযোগও করেছেন অনেকে। আবার হুড়োহুড়ির কারণে দুর্বল ও বয়স্ক ব্যক্তিদের অনেকেই পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে। সুরায়া মুন্নির প্রতিবেদন। উচ্চ মূল্যের বাজারে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিয়েছে সাশ্রয়ী মূল্যের টিসিবি পণ্য। তাই সস্তায় সয়াবিন তেল, চিনি ও মসুরির ডাল কিনতে নির্ধারিত স্থানে ভিড় করেন তারা। সিরিয়ালে মেনটেন করে দাঁড়াইছি, আর যারা নিয়েছে তারা ওই যে আবার মারামারি করতেছে, এগুলো নিয়েই একটা গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে, হাতাহাতি। আমাদের জন্য সরকার এই বরাদ্দটা নিয়ে আসছে, সবাইকে সমপরিমাণ নেওয়া উচিত। একজন কত বারবার লাইনে দাঁড়ায় নেওয়া লাগবে, এটা কোনো মানে আছে? চাল, তেল, ডাল এরই হলে আর কিছু লাগে না। পণ্যবাহী ট্রাক আসতেই শুরু হয় হুড়োহুড়ি, ধস্তাধস্তি। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য কিনতে না পেরে ক্ষোভ জানান। দুর্বল ও বয়স্ক ব্যক্তিদের অনেকেই ফিরে যান খালি হাতে। 100 টাকার ডিফারেন্সের জন্য এখানে এসে যুদ্ধ করব? হ্যাঁ, এই কি আমাদের কপাল? আমরা সারাদিন টাইনেছি, একটা কি পাবো না? ওরা ঢুকে নিয়ে আবার ঢুকতেছে। আয়া সিরা ঢুকেছে হঠাৎ করে, পিছন থেকে যাবে, আমি একদম ছিলেন না, তো কি করলো, এই ধাক্কাধাক্কি শুরু। আমি ছিলাম, এখানে ছিলাম না। বাজারটা নিয়ন্ত্রণ আসে কিন্তু আমাদের এই লাইনটা ধরা লাগে না, আমরা বহুত কষ্ট করতেছি। একজন ভোক্তা 115 টাকা দরে সর্বোচ্চ 2 লিটার তেল, 70 টাকা দরে 2 কেজি মসুর ডাল এবং 80 টাকায় 1 কেজি চিনি কিনতে পারছেন। 450 টাকা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকালে এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহ সিটিগেট এলাকায় ভোর 4:55 পিকআপ ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ ঘটনায় 5 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন 2 জন। বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এ নিয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ শামীম। শামীম, আন্দোলনের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, জানাবেন। তো কয়েকদিন ধরেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সংস্কার সহ বিভিন্ন দাবিতে মহিউদ্দিন রনির নেতৃত্বে একটি আন্দোলন করছিল, কিন্তু সেই আন্দোলন যত দিন যাচ্ছে ততই যুদ্ধের দিকে পরিণত হচ্ছে। বিশেষ করে প্রতিপক্ষ যে আন্দোলনকারীরা তারা বরিশাল মেডিকেলে ঢুকতে চাচ্ছে, বরিশাল মেডিকেল কর্তৃপক্ষ সেটাকে প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের ব্যবহার করছে। তো সব মিলিয়ে এখানে আসলে আন্দোলনের যে পর্যায় ছিল এখন আরো খারাপ দিকে যাচ্ছে। বিশেষ করে গতকাল এক চিকিৎসককে মারধর এবং আরো 2 জনকে আহত করার ঘটনাকে কেন্দ্র করেই
24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, যারা হামলা করেছে ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার সহ কর্মস্থলে চিকিৎসকদের যে নিরাপত্তা সেই দাবি জানিয়েই মূলত আন্দোলনটা শুরু হয়েছিল। আজকে দ্বিতীয় দিন আন্দোলনের আমি যদি আপনাদের দেখাই যে আসলে আন্দোলনের যে চিত্রটা, মোটামুটি যারা সেবা নিতে আসে বরিশাল মেডিকেলে তারা খুব কম সংখ্যক লোক দেখা যাচ্ছে। মাঝখানের যে গেট সেখানে গেট আটকে দেওয়া হয়েছে যেহেতু সহিংসতা যাতে না বাড়ে এই জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহারায় রয়েছে। এবং আজকে সকাল 11:30টার দিকে বরিশাল মেডিকেলের পরিচালকের সাথে মিটিং হয়েছে এখানে ইন্টার্নি চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীদের, কিন্তু চিকিৎসকদের পরিচালক কাজে ফিরতে বললেও তাদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তো আরেকটি বিষয়, যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এখানে যারা আন্দোলনকারী চিকিৎসক। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ সংবাদ আন্দোলনের। শামীম, আপনাকে ধন্যবাদ। এবার দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় আরও 47 ফিলিস্তিনের মৃত্যুতে 62,000-এ পৌঁছেছে প্রাণহানি। এদিকে উপত্যকায় বর্বরতা অব্যাহতের প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা ইসরায়েল। রাজধানী তেল আবিবে নৈরাজ্যের অভিযোগে 38 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে রাশিয়ার সঙ্গে সংঘাত ইস্যুতে আজ বৈঠক করবেন ট্রাম্প ও জেলেনস্কি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। গাজা সিটি দখলে মন্ত্রিসভার অনুমোদনের পর আরও খেপাটে আচরণ করছে ইসরায়েলি সেনারা। তবে তাণ্ডব চলছে জয়তুন, সাবরা, রিমাল ও তুফা এলাকায়। ইতোমধ্যে জয়তুনে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। উচ্ছেদ অভিযানের পাশাপাশি নৃশংসতা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এতে একদিনে আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 14 জনের প্রাণ গেছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে, আর অপুষ্টি ও অনাহারে 24 ঘন্টায় মারা গেছে 7 জন। গাজায় টানা বর্বরতার প্রতিবাদে ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। নৈরাজ্যের অভিযোগে 38 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বসবেন দুই নেতা। তবে ট্রাম্প আগেই জানিয়েছেন যত কিছুই হোক না কেন ন্যাটোতে যোগ দেওয়ার কোনো সুযোগ পাবে না ইউক্রেন। এই দিন ওয়াশিংটন যাচ্ছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে তারা বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ফুটবল। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসাবে আজ স্বাগতিক বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই ম্যাচ দিয়েই দলের দুর্বলতা ও শক্তিমত্তার জায়গাগুলো খুঁজে বের করতে চান হেড কোচ সাইফুল বারী টিটু। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও জয়ই চোখ থাকবে বাংলাদেশের। ম্যাচের আগে শিষ্যদের সঙ্গে বিল্ড আপ ফুটবল ও ফিনিশিং নিয়ে কাজ করেছেন সাইফুল বারী। এছাড়া বাহরাইনের পাওয়ার ফুটবলের বিপক্ষে নিজেদের ডিফেন্স সামাল দেওয়ার কৌশল নিয়ে ছিল একটি বিশেষ সেশন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 40% ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের। প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা সহ নানা প্রস্তাব। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। অর্থনীতি এগিয়ে নিতে মৎস্য সম্পদকে কাজে লাগানোর তাগিদ। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যায় 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত। এবং ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। বিপুল উৎসাহে ফর্ম নিচ্ছেন প্রার্থীরা। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।